আমরা দার্জিলিং মোড়ে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি, এই গাড়ি করেই আমরা এখন মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আকাশ পরিষ্কার থাকলে একদিকে কাঞ্চনজঙ্ঘা, আরেকদিকে মাউন্ট এভারেস্ট, এই দুই নৈসর্গিক শোভাই আপনার চোখের সামনে ধরা দেবে একমাত্র যদি আপনি সান্দাকফু পৌঁছতে পারেন। এই সান্দাকফু থেকেই এই দুটি শৃঙ্গকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এর সাথে অন্যান্য নয়নাভিরাম দৃশ্য তো আছেই। এই সব কিছু উপভোগ করবার জন্য আমরা 6 জন মিলে কোচবিহার থেকে এক সন্ধ্যায় পদাতিক এক্সপ্রেসে চেপে পাড়ি দিয়েছিলাম শিলিগুড়িতে। শিলিগুড়ি পৌঁছে আমাদেরই এক বন্ধুর ফ্ল্যাটে আমরা রাত্রিবাস করি। পরদিন সকালে উঠেই আমরা একটি টাটা সুমো ভাড়া করে রওনা হয়ে যাই মানেভঞ্জনের উদ্দেশ্যে। এই সান্দাকফু ভ্রমণের প্রসঙ্গে বলি, যেভাবেই হোক প্রথমে আপনাকে মানেভঞ্জনে পৌঁছতে হবে। এই মানেভঞ্জন থেকে বোলেরো অথবা 70 বছরের পুরনো ল্যান্ড রোভার গাড়িতে চেপে আপনাকে পাড়ি দিতে হবে এই সান্দাকফুর উদ্দেশ্যে। ল্যান্ড রোভার গাড়িগুলো 70 বছরের পুরনো হওয়ার জন্য কিছুটা ঝরঝরে, যার ফলে এই গাড়িতে চেপে ভ্রমণ করলে আপনাকে বেশ কিছুটা ঝাঁকুনি সহ্য করে চলতে হবে। তবে আপনি যদি বোলেরো নিয়ে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে কিছুটা আরামে আপনি এই ভ্রমণ পথ অতিক্রম করতে পারবেন। তবে এ প্রসঙ্গে বলে রাখি, সান্দাকফু যাবার জন্য যে রাস্তাটি রয়েছে তার 60% ভারতের অন্তর্গত আর 40% রয়েছে নেপালের অন্তর্গত। অর্থাৎ নেপালের অধ্যুষিত এলাকায় বাকি 40% রাস্তা রয়ে গেছে। এই ভারতের ভূভাগে যতটুকু রাস্তা রয়েছে সেই রাস্তাটুকু আপনি পিচ ঢালা এবং মসৃণ প্রকৃতির পেয়ে যাবেন। অর্থাৎ এইটুকু রাস্তা অতিক্রম আপনি খুব ভালোভাবেই করতে পারবেন। কিন্তু সমস্যা হয়ে যাবে যে মুহূর্তে আপনি নেপাল পরিবেষ্টিত রাস্তাতে প্রবেশ করবেন, সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট এবড়ো খেবড়ো পাথরে পরিপূর্ণ রাস্তা দিয়ে আপনাকে কিন্তু এই সান্দাকফু পৌঁছতে হবে। আমরা যদিও ল্যান্ড রোভার গাড়ি নিয়ে রওনা হয়ে গিয়েছিলাম, তবে আমি সাজেস্ট করব আপনারা পারলে বোলেরো গাড়ি নিয়ে এই ট্রিপটি শুরু করুন। শিলিগুড়ি থেকে মানেভঞ্জন রওনা হওয়ার সময় অবশ্যই এমনভাবে রওনা দিবেন যাতে আপনি মোটামুটি 1টার মধ্যে মানেভঞ্জন পৌঁছতে পারেন। কারণ মানেভঞ্জন পৌঁছে সেখানকার অ্যাসোসিয়েশনের অফিস থেকে আপনাকে গাড়ি ঠিক করবার জন্য এবং সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের পারমিট বের করে নেবার জন্য খানিকটা সময় লাগবে। এসব কিছুর জন্য হাতে অন্তত 1 ঘন্টা সময় রাখতে পারলে ভালো। কারণ 2টোর পরে আর কিন্তু ওপরে যাওয়ার গাড়ির বুকিং নেওয়া হয় না। এই নিয়মটা অবশ্যই মাথায় রাখা দরকার।
যে কোনোভাবেই হোক না কেন দুটোর মধ্যে আমাদের গাড়ি ঠিক করে তারপর রওনা দিতে হবে। চলে এলাম মানেভঞ্জনে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মানেভঞ্জনে অবস্থিত সিঙ্গালীলা ল্যান্ড রোভার্স ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসের সামনে। এইখান থেকেই আপনাকে ল্যান্ড রোভার অথবা বোলেরো বুকিং করতে হবে। এখানে সামনে বোর্ডে সমস্ত গাড়ির রেট চার্ট দিয়ে দেওয়া আছে। মানেভঞ্জন থেকে আপনি যদি সোজা সান্দাকফু চলে যান, অর্থাৎ আজকে মানেভঞ্জন থেকে সান্দাকফু পৌঁছবেন, সান্দাকফুতে রাত্রিবাস করে কালকেই যদি আপনি মানেভঞ্জনে ফিরে আসেন, তাহলে আপনার গাড়ির জন্য খরচ পড়বে 2500 টাকা। কিন্তু আপনি আজকে রওনা হয়ে হয়তো তুমলিংয়ে রাত্রিবাস করলেন এবং কালকে তুমলিং থেকে সান্দাকফু ঘুরে পরশুদিন যদি ব্যাক করেন, তবে এই অতিরিক্ত এক রাতের জন্য আপনাকে ড্রাইভারের থাকা খাওয়া বাবদ 1500 টাকা পে করতে হবে। অর্থাৎ আপনি যত রাত বেশি কাটাবেন তত 1500 আপনার বাজেটের সাথে যোগ হতে থাকবে। এটাই এখানকার নিয়ম। যথাসময়ে আমরা রওনা হয়ে গেলাম সান্দাকফুর উদ্দেশ্যে। মানেভঞ্জন থেকে যাত্রা শুরু হতেই প্রথম 3 কিলোমিটার পথ কিন্তু বেশ খাড়া। এক্ষেত্রে এক একটা বাঁক নেওয়ার সাথে সাথে আপনি প্রায় 1000 ফুট ওপরে উঠতে থাকবেন। এই ট্রিপটি শুরু করবার আগে আরেকটি কথাও মাথায় রাখা বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু মানেভঞ্জনের উচ্চতা প্রায় 12,000 ফুট, সুতরাং এক্ষেত্রে উচ্চতাজনিত সমস্যা এড়াবার জন্য আপনাকে প্রচুর জলপান অবশ্যই করতে হবে। আর মানেভঞ্জন থেকে আপনি যতই ওপরের দিকে যেতে থাকবেন ততই কিন্তু জিনিসপত্রের দাম ক্রমশ বাড়তে থাকবে। তাই উচিত হবে মানেভঞ্জন থেকেই জল এবং অন্যান্য শুকনো খাবার কিনে নিয়ে তারপর যাত্রা শুরু করা। অসাধারণ সৌন্দর্যে ভরা এ পথের দৃশ্য এতটাই সুন্দর যে শুধুমাত্র ক্যামেরার মাধ্যমে এই সৌন্দর্য তুলে ধরা খুবই কঠিন। অর্থাৎ এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এখানে আসতেই হবে। রাস্তার দুপাশ দিয়ে রয়েছে পাইন এবং অন্যান্য গাছের সারি। তারই মাঝে এক মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি সান্দাকফুর দিকে। এই ট্রিপের সৌন্দর্য বলতে কিন্তু এই রাস্তা, পাহাড়ি পরিবেশ এসব কিছুই এখানকার মূল আকর্ষণ। এক্ষেত্রেও সেই একই কথা বলতে হয় যে আলাদা করে এই ট্রিপে সাইট সিন বলতে কিন্তু অন্য কিছু নেই। এই রাস্তা, গাছপালা এ সমস্ত কিছু নিয়ে এই পাহাড়ি প্রাকৃতিক পরিবেশের যে অনাবিল সৌন্দর্য, এটাই এই ট্রিপের মূল আকর্ষণ। সেই কারণেই আমাকে এই ট্রিপের রাস্তার ভিডিও যথেষ্ট পরিমাণে দেখাতে হচ্ছে, কারণ এই রাস্তাটির ভিডিও যদি আপনাদের সামনে তুলে না ধরি তাহলে এই ট্রিপের মাহাত্ম্য আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরা কখনোই সম্ভব নয়। কথা বলতে বলতেই আমরা অনেকটা ওপরে উঠে এসেছি এবং এখানে মেঘের আধিক্য অনেকটাই দেখা যাচ্ছে। এই মেঘের আধিক্য দেখেই বুঝতে পারা যায় আমরা এই পাহাড়ি পথের ছোট্ট একটি গ্রাম
যার নাম মেঘমা, তার কাছাকাছি চলে এসেছি। এখানে মেঘের আধিক্য থাকার কারণেই এই গ্রামটির নাম হয়েছে মেঘমা। মানেভঞ্জনে থাকাকালীন যথেষ্টই গরম অনুভব করছিলাম, কিন্তু যতই ওপরের দিকে উঠে চলেছি ততই কিন্তু ঠান্ডার প্রভাব বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। এখানে ওপরে ওঠার সাথে সাথে আপনি প্রচণ্ড হাওয়ার সম্মুখীন হবেন এবং এই প্রচণ্ড গতিতে হাওয়া বয়ে চলার কারণে এখানে শীতের প্রকোপ অনেকটাই বেশি। এই সান্দাকফু ট্রিপ করতে এলে আপনাকে লাগেজ গোছানোর সময় গরমে পড়ার পোশাক এবং ঠান্ডায় পড়বার মতন উপযুক্ত পোশাক এই দুরকমই প্যাকিং করতে হবে। কারণ আপনি কোচবিহার অথবা কলকাতা অথবা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন, মানেভঞ্জন পৌঁছানো পর্যন্ত মোটামুটি গরম আবহাওয়ার মধ্য দিয়েই আপনি পৌঁছাবেন। কিন্তু মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার জন্য যতই আপনি ওপরের দিকে যেতে থাকবেন ততই কিন্তু আবহাওয়া ঠান্ডা হতে থাকবে এবং টুপি, মাফলার, জ্যাকেট ইত্যাদির দরকার হয়ে পড়বে। চলতে চলতে চলে এলাম সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটের সামনে। এখানে নিচ থেকে তৈরি করে আনা পারমিটটি দেখাতে হবে এবং এই পারমিট দেখানোর পরেই এই পার্কে অর্থাৎ এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করবার অনুমতি মিলবে। তবে পারমিট চেক করবার সময় গ্রুপ লিডারের আধার কার্ডটির নাম্বারও কিন্তু এখানে আপনাকে বলতে হবে। অর্থাৎ পারমিট করাবার সময় যার আধার নাম্বার দিয়ে পারমিটটি করানো হয়েছে সেই আধার নাম্বারটি কিন্তু এরা আপনাদের কাছে জানতে চাইবে এবং আপনাদেরকে সেটা বলতে হবে। এই পার্কটি মূলত রেড পান্ডার জন্যই বিখ্যাত। তবে রেড পান্ডার পাশাপাশি এখানে নানান রকমের পাখির সমাবেশ লক্ষ্য করা যায়। তবে জঙ্গলের রাস্তায় গাড়ি থেকে নামা নিষেধ রয়েছে। আরও কিছুটা রাস্তা অতিক্রম করে আমরা চলে এলাম গৌরীবাসে এবং এই গৌরীবাসেই একটি রেস্টুরেন্ট দেখে আমরা চা খাবার জন্য একটা ছোট হল্ট নিয়ে নিলাম। পরিবেশ বেশ কিছুটা ঠান্ডাই রয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন আমার দুই বন্ধু প্রীতিকেশ এবং অয়ন দুজনেরই হাত কিন্তু জ্যাকেটের পকেটে। আমরা প্রত্যেকেই এ সময় চাইছি একটু গরম চায়ে চুমুক দিতে। গৌরীবাস পর্যন্ত রাস্তা মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু গৌরীবাস পার হতেই শুরু হয়ে গেল অসম্ভব ঝাঁকুনি। তার সাথে
70 বছরের এই পুরনো গাড়িতে বসে মনে হচ্ছিল যেন গাড়িতে স্প্রিং পাতি বলে কিছুই নেই। এই কারণেই আমি আবারও আপনাদের সাজেস্ট করব, যদি এ রাস্তায় কখনো বেড়াতে আসেন তবে অবশ্যই বোলেরো গাড়ি নিয়ে আসুন, নয়তো ঝাঁকুনির চোটে বিরক্তির সৃষ্টি হয়ে যাবে। পাথুরে রাস্তার পাশাপাশি মাটির রাস্তাও কিন্তু রয়েছে এদিকে। এই সম্পূর্ণ রাস্তাটির যেটুকু ভারত সরকারের অধীনে, শুধু সেই অংশটুকুই রয়েছে মসৃণ ও পিচ ঢালা, কিন্তু নেপাল অধ্যুষিত যে অংশটি রয়েছে তার অবস্থা সত্যি ভয়াবহ। তবে এই অস্বস্তিকর জার্নির মধ্যেও আপনার মন ভালো করে দেবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তার ধারে বিভিন্ন রঙের ফুলের গাছ, যা আপনার মনকে অবশ্যই করে তুলবে স্নিগ্ধ। কত যে রং বেরঙের ফুলের গাছ এখানে বিরাজ করেছে তা এক কথায় প্রকাশ করা সত্যিই মুশকিল। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এখানে অবশ্যই আসতে হবে। চলে এলাম কালীপুখরি লেকে। কালীপুখরি কথাটির অর্থ হলো এখানকার জলের রং কালো, তাই সেই অর্থে লেকটির নাম হয়েছে কালী। আর পুখরি বলতে বোঝানো হয়েছে পুকুরকে। ছোট পুকুর বা জলাশয়কে পুখরি বলে সম্বোধন করা হয়, সেই থেকে এই ছোট লেকটির নাম দেয়া হয়েছে কালীপুখরি লেক। তবে মেঘের আধিক্য থাকায় এই লেকের সৌন্দর্য অনেকটাই ম্রিয়মান। জলের ওপর দিয়ে পতপত করে উঠছে প্রেয়ার ফ্ল্যাগ। সব কিছু মিলিয়ে এক অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে এখানে। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অন্তর্গত সিঙ্গালীলা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই সান্দাকফুর উচ্চতা প্রায় 11,930 ফুট, অর্থাৎ প্রায় 12,000 ফুটের কাছাকাছি।
এই হলো সান্দাকফুতে অবস্থিত একমাত্র হোটেল সানরাইজ। এই সানরাইজ হোটেলেই আমাদের রুম বুক করা রয়েছে। পাহাড়ের উপরে বেশ প্রশস্ত পরিবেশে অবস্থিত এই হোটেলটি। এখানে একটি তথ্য জানিয়ে রাখি যে সান্দাকফুতে একমাত্র হোটেল হলো এই সানরাইজ হোটেল। তাই আগে থেকে বুকিং না করে এলে সান্দাকফুতে রাত্রিবাসের জায়গা কিন্তু আপনাদের নাও মিলতে পারে। তাই অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই হোটেলে রুম বুকিং করে তবেই এখানে আসুন। এদের দেয়া নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণ করা হয়, কারণ এখানে সহজে ফোনের লাইন পাওয়া যায় না। সন্ধে নামতেই সান্দাকফুতে শুরু হলো তুষারপাত। সমস্ত ভ্রমণপ্রেমীদের সাথে আমরাও এই তুষারপাতের মুহূর্ত একদম চেটেপুটে উপভোগ করা শুরু করলাম। আমি যতটুকু পারছি ক্যামেরার লেন্স বাঁচিয়ে এই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। পরদিন সকালে উঠেই একটু ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড টোস্ট, তার সাথে আটা ময়দা দিয়ে বানানো বেশ বড় গোলাকার বড়ার মতো একটি খাদ্য, এবং সাথে রয়েছে একটি করে ডিম সেদ্ধ, বেশ কিছুটা নুডলস এবং একটি লার্জ টি। এই ব্রেকফাস্টটি অবশ্য কমপ্লিমেন্টারি। সব কিছু মিলিয়ে এই সানরাইজ হোটেলে থাকার অভিজ্ঞতাটি কিন্তু বেশ ভালোই। আজ রোদ ঝলমলে দিন হওয়া সত্ত্বেও আকাশ কিন্তু বেশ মেঘলা, যার ফলে সান্দাকফু থেকে এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা এবং সাথে অন্যান্য আরও কিছু শৃঙ্গ দেখার যে বাসনা, সেটা আমাদের অধরাই থেকে গেল। সামনেই দেখা যাচ্ছে সান্দাকফুর সবথেকে উঁচু জায়গাটি। ওই স্থানে উঠতে পারলে আপনি
সান্দাকপুর সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারবেন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গতকাল সন্ধ্যায় হয়ে যাওয়া স্নোফলসের একাধিক চিহ্ন। বেশ ভালোই স্নোফলস হয়েছিল গতকাল। কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম আল। এই আল হলো একটি ভিউ পয়েন্ট। অনেকটা প্রশস্ত এলাকা জুড়ে এই আল উপত্যকাটি বিস্তৃত হয়েছে। এখান থেকে হিমালয়া রেঞ্জের একটি সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। সান্দাকফু ভিলেজ থেকে এই আল উপত্যকাটির দূরত্ব রয়েছে মাত্র 2 কিলোমিটার। সান্দাকফু থেকে ফালুট যাওয়ার পথে আপনাকে এই আল হয়েই যেতে হবে। আমাদেরও ফালুট যাওয়ারই কথা ছিল, কিন্তু ফালুটের রাস্তা খারাপ থাকায় এই মুহূর্তে সেটা বন্ধ রয়েছে। তাই আমাদের এই আলে এসেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। সম্পূর্ণ উপত্যকা জুড়ে রয়েছে নানা রকমের রং বেরঙের ফুলের বাহার। বিভিন্ন রকম গাছের পাশাপাশি এই রকম রং বেরঙের ফুল এই উপত্যকাটিকে করে তুলেছে ভীষণ মোহময়। বেশ কিছুটা সময় আলে কাটিয়ে আমরা চললাম তুমলিংয়ের উদ্দেশ্যে, কারণ তুমলিংয়েই রয়েছে আজ আমাদের রাত্রিবাস। তুমলিংয়ে এসে আমরা উঠলাম শিখর লজে। আমাদের আগে থেকেই এই লজটিতে রুম বুক করা ছিল। তুমলিংয়ে অনেক লজ বা হোমস্টেই রয়েছে, তবে সেসবের মধ্যে সবথেকে ভালো লজ এই শিখর লজ। আমি এই লজের ভেতরের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই এগিয়ে চললাম হোটেলের প্রধান দরজার দিকে। দরজা দিয়ে ঢুকে কিছুটা এগোলেই প্রথমেই চলে এলো বেশ বড় একখানি বসার ঘর। সন্ধ্যাবেলায় জমিয়ে আড্ডা মারার জন্য একদম উপযুক্ত ঘর এটি। এরপরেই আমাদের জন্য নির্দিষ্ট দুটো রুমের মধ্যে প্রথমটি হলো গোদাবরী। এই গোদাবরী ঘরেই আমার জায়গা হয়েছিল। প্রথমেই দেখতে পাচ্ছি এই রুমের টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই টয়লেটটি। তবে এখানে গিজার নেই, সেন্ট্রালি গরম জল আসবার সিস্টেম রয়েছে এখানে। এই হচ্ছে শোবার ঘর। মোটামুটি বড়ই রয়েছে এই ঘরটি, খুব সুন্দরভাবে সাজানো। চলে এলাম আমাদের দ্বিতীয় রুমটিতে। এই রুমটিও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো। এই হলো এই রুমের টয়লেট। এই টয়লেটটিও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ থাকবার জন্য একদম পারফেক্ট এই ঘরগুলো। মালপত্র রেখে হাত ধুয়েই আমরা বসে গেলাম লাঞ্চের টেবিলে। লাঞ্চে রয়েছে ডাল, আলু ভাজা, ডবল ডিমের ঝোল, পেঁয়াজ এবং তার সাথে ঘি। খাবারের মান বেশ ভালোই রয়েছে এখানে।
রাস্তাটিতে আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তাটি হচ্ছে মানেভঞ্জন থেকে সন্দাকফু যাবার রাস্তা, এবং এই রাস্তাটির অপর একটি গুরুত্বও রয়েছে। এই রাস্তাটি কিন্তু ভারত এবং নেপালের সীমান্তবর্তী যে রেখা, সেই রেখাকে সুনির্দিষ্টভাবে রক্ষা করে চলেছে। অর্থাৎ আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমি এখন দাঁড়িয়ে আছি ভারতে, আর আমার পাশে যে জায়গাটি সেটি কিন্তু নেপাল। লক্ষ্য করুন, আমি দাঁড়িয়ে আছি ভারতে, এক্ষুনি আমি চলে যাব নেপালে, এক লাফেই আমি চলে যাব নেপালে। এই আমি নেপালে, এই আমি ইন্ডিয়াতে, এই আমি নেপালে, এই আমি ইন্ডিয়াতে। নেপাল, ইন্ডিয়া, দুটি দেশের সীমানায় এইরকম বন্ধুত্বপূর্ণ পরিবেশ হওয়াই কিন্তু বাঞ্ছনীয়। ওইসব কাঁটাতারের বেড়া, বিএসএফের আনাগোনা, তার চাইতে এইরকম খোলামেলা পরিবেশ আমার কাছে এক দারুণ দৃষ্টান্ত হয়ে রইল। ভিডিওটি শেষ করতে গিয়ে আবারও বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক ও কমেন্ট করুন। এই পর্বের এখানেই সমাপ্তি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ দিব্যেন্দু।